বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কম্পিউটার অপারেশন লেভেল 3 এনএসডিএ এর টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আরও একটি এক্সেলের জব ফাইল নিয়ে আলোচনা করব। এখানে আমার একটি এক্সেলের জব স্পেসিফিকেশন শিট আছে, যেটা হচ্ছে মূলত একটি ইনভয়েস বা ক্যাশ মেমো যেটাই বলেন সেটির কাজ। তো চলুন আমরা এটা শুরু করি। আপনারা এই প্রশ্নটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন এবং প্রথম কমেন্টও লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে প্রশ্নটি ডাউনলোড করে নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো আমার যেগুলো লেখা দরকার কম বেশি মোটামুটি আমি সেগুলো লিখে নিয়েছি। এখন আমি আমাদের যে স্পেসিফিকেশন শিট সে অনুযায়ী আমাদের কাজ শুরু করব। তো এখানে প্রথমে যেটা বলা আছে সেটা হচ্ছে যে টাইটেল ফন্ট হবে টাইমস নিউ রোমান এবং টাইটেল ফন্টের সাইজ হবে 34। তাহলে এখানে আমার টাইটেল ফন্ট সেটা হচ্ছে আমাদের স্যাম্পল। যদি আমরা দেখি স্যাম্পলের টাইটেল হচ্ছে কোম্পানি নেম। তাহলে আমরা এক্সেলে চলে আসলাম। আমি প্রথমে একটি সেলকে এখান থেকে বড় করে নিয়েছি, নিচের দিকে এখান থেকে ড্র্যাগ করে আমি এখান থেকে বড় করে নিয়েছি, তারপর এর মধ্যে সবগুলো লিখেছি। এখন এখান থেকে আমরা এই রব টেক্সট অপশনটা চালু করে দেব। রব টেক্সট অপশনের কাজ হচ্ছে লেখাটাকে ভেঙে নিচের দিকে নিয়ে আসা। তো এখন আমরা এর মধ্যে ডাবল ক্লিক করে কোম্পানি নেম যেটা আছে সেটাকে সিলেক্ট করলাম। এটাকে আমরা ফন্ট দেব টাইমস নিউ রোমান এবং এর ফন্ট সাইজ হবে 34। এবং বাদ বাকি যে লেখাগুলো আছে এইগুলো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা দেখে আসি এগুলোর আমাদের কি ফন্ট দেওয়া। আদার টেক্সট সেগুলো হচ্ছে এরিয়াল এবং সাইজ হচ্ছে 14। তাহলে এই আদার টেক্সটটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা ফন্ট থেকে এরিয়াল করে দেব এবং এর সাইজ দেব হচ্ছে 14। এখন স্যাম্পলের সাথে আমাদের লেখা যদি মিল করতে হয় তাহলে এই নেমের পরে আমরা ক্লিক করে এখান থেকে স্পেস বাটনটা চেপে ধরবো। তাহলে উপরের যে লেখাগুলো সেগুলো নিচে চলে আসবে। আমরা স্যাম্পলের সাথে মিল করি যে আমাদের লেখাটা মিলছে কিনা। তো এখানে সব উপরে আছে, আইডিবি ভবন নিচে আছে। তাহলে এই সব লেখাটাকে উপরে পাঠাতে হবে এবং আইডিবি ভবনকে নিচে। তাহলে আইডিবি ভবনের আগে কার্সর রেখে আমরা স্পেস বাটনটা চেপে ধরলাম। এই হচ্ছে আমার কাজ। এবং যে ওয়েবসাইট আছে এটাকেও আমরা নিচের দিকে পাঠাবো, সেজন্য আমরা আবার স্পেস বাটন চেপে ধরলাম। এরপরে এই লেখাটাকে রাইট অ্যালাইনমেন্ট করে দিতে হবে। এই রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম, তাহলে আমার কাজটি হয়ে গেল। তো আমি সচরাচর যেটা করে থাকি, এই হেডিংয়ের কাজটুকু আমি সবার শেষে করি। কেন করি? কারণ আমার এই মূল যে কাজগুলো আছে এর মধ্যে কোনো একটা সেলকে আবার ছোটো বড়ো করা লাগতে পারে। তো সেক্ষেত্রে এখানে যদি কোনো একটা সেলকে ছোটো বড়ো করা হয়, উপরের হেডিংয়ের লেখার স্টাইলগুলো চেঞ্জ হয়ে যায়। এজন্য হেডিংটা সবার পরে করাটাই ভালো আমার মতে। তো এখন আমাদের পরবর্তী যতগুলো লেখা আছে এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখন এটাকে এখান থেকে ফন্ট করে দিব এরিয়াল এবং ফন্ট সাইজ হবে 14। এখানে আমি ফন্ট সাইজ দিয়েছি 14। এখন বাদ বাকি যে কাজগুলো আছে আমি এগুলো করব। এখান থেকে এইগুলো সিলেক্ট করে এটাকে আমি এখন অল বর্ডার করে দিব। বর্ডার অপশন থেকে এখান থেকে আমি অল বর্ডার করে দিলাম। এরপরে এর মধ্যে কিছু কালারের কাজ আছে, এই দুইটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে যে কালার অপশন আছে এখানে আমি উপর থেকে মিল করে যে কালারটা দেওয়া ছিল এই কালারটা দিয়ে দিলাম। এরপরে এই যে হেডলাইনগুলোর কালার দিতে হবে। তো হেডলাইনটাকে সিলেক্ট করলাম। এরপরে আমি এটাকে বোল্ড করে দিলাম এবং কালার দিলাম। আর এর মধ্যে যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু সাদা কালার ফন্ট, তাহলে এটাকে আমি সাদা কালার করে দিলাম। আর ক্যাশ মেমো যে লেখাটা এটাকে কিন্তু একটু বোল্ড করা। আমরা যদি স্যাম্পলে খেয়াল করি, দেখুন এটা একটু বোল্ড করা না, এটা সিম্পলি রাখা। তবে এর উপরে যেগুলো আছে কাস্টমার নেম, অ্যাড্রেস, এগুলোকে বোল্ড করা। তাহলে এটাকে আমরা আবার বোল্ড থেকে উঠিয়ে দিলাম। এই যে এই লেখাগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে বোল্ড করে দিলাম। এখন দেখুন এই মোবাইল নাম্বার যেটা এই কলামটাকে একটু বড় করতে হবে, এজন্য আমি এটাকে ডাবল ক্লিক করলাম বর্ডারে, তাহলে এটা বড় হয়ে গেল। এখন বাদ বাকি আমাদের যে সকল কন্ডিশনগুলো আছে এই কন্ডিশনগুলো অনুযায়ী আমরা এখন কাজ করব। তারপরে এখানে দেখুন প্রথমে বলা আছে যে লোগো একটা ছবি নিতে হবে, ইউজ এনি ইমেজ, এবং এর সাইজ বলা আছে 0.72 এবং 0.51। তাহলে আমরা হেডিংয়ের মধ্যে এখানে ইনসার্টে গেলাম। ইনসার্ট থেকে আমরা এখন নেব পিকচার্স।
তো আপনারা যদি কম্পিউটারে কোনো ছবি না পেয়ে থাকেন সেক্ষেত্রে এই মেথডটা অবলম্বন করতে পারেন, তাহলে আপনারা ছবি অবশ্যই পাবেন। আপনারা প্রথমে দিস পিসিতে ক্লিক করবেন। দিস পিসিতে ক্লিক করার পরে এখান থেকে নিচে এসে লোকাল ডিস্ক সিতে যাবেন, এরপরে উইন্ডোজ ফোল্ডারে যাবেন। উইন্ডোজ ফোল্ডারে এসে কিবোর্ড থেকে ডাব্লু প্রেস করবেন। ডাব্লু প্রেস করলে এখানে আপনি ওয়েব নামে একটি ফোল্ডার পাবেন। এই ওয়েব নামের ফোল্ডারে ক্লিক করার পরে এখানে আপনি কয়েকটা ফোল্ডার পাবেন। এই প্রত্যেকটা ফোল্ডারেই ছবি আছে। যে কোনো একটা ফোল্ডারে গিয়ে আপনি যে কোনো একটা ছবি এখানে ইনসার্ট করে নিতে পারেন। এরপরে আমরা এখান থেকে এর সাইজ দিব 0.72 এবং 0.51, সেজন্য আমরা প্রথমে লক আসপেক্ট রেশিও এই টিক চিহ্নটা উঠিয়ে দিব। এরপরে এখানে আমরা সাইজ দেব 0.72 এবং নিচে আছে 0.51। এন্টার চাপ দিলাম, তাহলে আমার সাইজটা এখানে নিয়ে নিল। এখন স্যাম্পলে যেহেতু আমাদের ছবি দেওয়া নাই, সেজন্য ছবিটা ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেট সেটা বোঝা যাচ্ছে না। আপনি মাপ দিয়ে দিলেই হবে। যদি আমাদের স্যাম্পলে এখানে হেডিংয়ে কোনো ছবি থাকতো এখানে, তাহলে আমরা বুঝতে পারতাম সেটা ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেট, সেই অনুযায়ী আমরা মাপ দিতাম। তো এখন আমাদের ছবিটা হয়েছে, এটা হচ্ছে পোর্ট্রেট। যদি ল্যান্ডস্কেপ হয় তাহলে আমরা হাইটের জায়গায় ওয়াইডের মাপ দেবো এবং ওয়াইডের জায়গায় হাইটের মাপ দেবো, তাহলে এটা সম্পূর্ণ উল্টে গিয়ে ল্যান্ডস্কেপ হয়ে যাবে। এরপরে আমরা প্রশ্ন খেয়াল করি আর কি আছে এখানে। এরপর সে ডেট, সেল ডেট ফর টুডেস ডেট। তো এখানে ডেটের যে কাজটা আছে এখানে টুডে ডেট ব্যবহার করতে বলা হয়েছে, তাহলে আমরা এখানে একটা ফাংশন ব্যবহার করতে পারি ইকুয়াল টুডে লিখে আমরা ব্র্যাকেট দেব 2টা এন্টার। তাহলে দেখুন এখানে আজকের যে ডেটটা সেটা অটোমেটিক নিয়ে নেবে। এরপরে প্রশ্ন যেটা আছে মোবাইল নাম্বার অ্যাপ্লাই ভ্যালিডেশন উইথ 11 ডিজিট। তো এখানে আমরা যদি মোবাইল নাম্বারের ভ্যালিডেশন করি, ডাটাতে যাব, ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে আমরা কাস্টমে গিয়ে আমরা ফর্মুলা লিখে দেব ইকুয়াল লেন, তারপরে ব্র্যাকেট দিয়ে প্রথম ব্র্যাকেট দিয়ে আমরা এখানে এই সেল অ্যাড্রেসটি দেখিয়ে দেব, তারপরে এটা ইকুয়াল 11 ডিজিট। তো আমরা যদি বাংলাদেশি নাম্বার ব্যবহার করতে চাই তাহলে আমাদের এখানে ডিজিট দিতে হবে 10টা, আর যদি আমি যে কোনো নাম্বার ব্যবহার করতে চাই তাহলে 11 ডিজিট হবে। তো আমি চাচ্ছি এখানে বাংলাদেশি নাম্বার ব্যবহার করব, সেজন্য যেহেতু বাংলাদেশি নাম্বার 11, কিন্তু আমি এখানে লেন্থ হিসেবে দেব 10টা ডিজিট। কেন 10টা ডিজিট দিচ্ছি? কারণ বাংলাদেশি নাম্বার শুরু হয় 0 দিয়ে এবং নাম্বারের আগে কখনো 0 সাপোর্ট করে না, এই জন্য আমি এখানে দিলাম 10। এখন আমি এখানে নাম্বার লিখব 018533634434। এই নাম্বারটি লিখে আমি যখন ইন্টারপ্রেস করব দেখুন 0 কিন্তু অটোমেটিক সামনের থেকে চলে গেছে। তো এখন এই সমস্যাটা যদি সমাধান করতে হয় যে আমি 0 সামনে নিয়ে আসব, তাহলে আমি হোমে ফিরে গেলাম। এরপরে যে নাম্বার, এই নাম্বারের এখান থেকে আমি মোর নাম্বারে চলে আসলাম, কাস্টমে চলে আসলাম। কাস্টমের আগে যে জেনারেল লেখা আছে এই জেনারেলের আগে আমি মাউস দিয়ে ক্লিক করব, এখানে ইনভার্টেড কমা দিব, দিয়ে 0 লিখে দিব, আবার ইনভার্টেড কমা দিব, এরপরে আমি ওকে দেব। তাহলে দেখুন এখন 0 কিন্তু সামনে চলে আসছে। 0টাকে আমরা কাস্টম করে নিয়েছি বিধায় এই জন্য 0টা সামনে চলে আসছে। তো এরপরে এখানে আমাদের পরবর্তী যে কন্ডিশন সেটা আছে প্রোডাক্ট আইডি ইউনিক ভ্যালু ফর ইচ আইটেম ডিজিট 6। তো এখানে যে প্রোডাক্ট আইডি আছে এই প্রোডাক্ট আইডিগুলোকে আমাদের এখন লিখতে হবে এবং একটা আরেকটার থেকে ইউনিক হবে এবং ডিজিট হবে 6টা। সেজন্য প্রথম সেলে আমরা ক্লিক করলাম, এরপরে চলে গেলাম ডাটার থেকে ডাটা ভ্যালিডেশন। এরপর এখান থেকে এনি ভ্যালু যেটা আছে এটাকে করব কাস্টম। ফর্মুলাতে গিয়ে আমরা লিখব ইকুয়াল নিয়ে প্রথমে লিখব অ্যান্ড লিখে ব্র্যাকেট, তারপর এখানে লিখব লেন লিখে আমার এই সেল অ্যাড্রেসটা সিলেক্ট করে দিব। এরপরে ইকুয়াল হচ্ছে 6, যেহেতু আমার 6টা ডিজিট হবে। এরপর ইউনিক ভ্যালু করার জন্য আমরা এখানে লিখব কাউন্টিফ, তারপরে প্রথম ব্র্যাকেট, এরপর এই কলামটাকে আমি সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা কিবোর্ড থেকে F4 চাপ দিয়ে এটাকে অ্যাবসলিউট ভ্যালু করে দিব, তারপরে প্রথম সেল অ্যাড্রেস দিব, তারপরে আবার ব্র্যাকেট ক্লোজ করব লেস দ্যান ইকুয়াল 1, এরপরে আবার সর্বশেষ ব্র্যাকেটটা ক্লোজ করব। তাহলে এই ফর্মুলা দেখে আমরা যদি একটু খেয়াল করি, এখানে প্রথমে আমি অ্যান্ড ফাংশন ব্যবহার করছি, তারপরে আমি লিখেছি লেন। তো লেন দিয়ে বোঝানো হচ্ছে যে আমার ওখানে কয়টা ক্যারেক্টার এখানে আমি দিব। তো লেন লিখে তারপরে আমি সেই সেল অ্যাড্রেসটা দিয়েছি, যে সেল অ্যাড্রেসে আমি কয়টা ডিজিট দেব, 6টা ডিজিট দেব। এরপরে আমি লিখেছি কাউন্টিফ, যেটা কাউন্টিফ দিয়ে আমি কাউন্ট করতেছি এই যে কলামগুলোকে কাউন্ট করছি, এই কলামের মধ্য থেকে এই কলামটা এই সেল অ্যাড্রেসটা হবে কি ইউনিক ভ্যালু। তো এই হলো আমার সম্পূর্ণ ফর্মুলা। এরপরে আমি ওকেতে ক্লিক করলাম, তারপরে এই যে ফর্মুলাটাকে ফ্রি হ্যান্ডেল নিচে ড্র্যাগ করে দিলাম।
এরপরে আমরা স্যাম্পল অনুযায়ী যদি লিখি, প্রথমে লিখব আমরা COM102, ইন্টার ক্লিক করলাম, তাহলে এটা নিয়ে নিল। এরপরে COM102 আবার লিখব, দেখবেন যে এবার আর নেবে না, যেহেতু আমরা একবার লিখে ফেলেছি। এখন এইখানে COM102 আরও একটা বেশি লিখব, 7টা ক্যারেক্টার, তাহলে কিন্তু এখানে নেবে না, কারণ আমাদের লেন্থ 6টা। তাহলে এবার আমরা লিখব COM103, ইন্টার। এবার এই দুইটাকে আমরা একসাথে সিলেক্ট করে আমরা এখান থেকে ফ্রি হ্যান্ডেল করে দিব, তাহলে অটোমেটিক সিরিয়াল নাম্বারটা নিয়ে নেবে। এরপরে আছে আমাদের আইটেম নেমের কাজ। তো আইটেম নেমের জন্য আমাদের এখানে কি বলা হয়েছে, অ্যাপ্লাই ড্রপডাউন লিস্ট। তাহলে আইটেম নেমের জন্য আমাদেরকে ড্রপডাউন লিস্ট এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এই পর্যন্ত কলামটাকে সিলেক্ট করে নিলাম, ডাটাতে চলে আসলাম, ডাটার থেকে ডাটা ভ্যালিডেশন, এনি ভ্যালু থেকে আমরা লিস্টে ক্লিক করব। এরপর সোর্সে এসে আমরা আমাদের যে সকল প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টের নামগুলো আমরা লিখে দিব। তো প্রথমে আছে ল্যাপটপ, মনিটর, মাউস, কিবোর্ড। তাহলে আমরা এখানে লিখলাম ল্যাপটপ, মনিটর, মাউস, কিবোর্ড। তারপরে আর কি কি ছিল, SSD, র্যাম, কেসিং, SSD, র্যাম, কেসিং। তাহলে এই হচ্ছে আমার লিস্ট, কমা দিয়ে লিখে নিলাম, এরপরে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন আমার এখানে কিন্তু লিস্ট তৈরি হয়ে গেছে। সরি, আমার এখানে ল্যাপটপের পরে কমার বদলে এখানে গ্রেটার দ্যান, লেস দ্যান চিহ্ন পড়ে আসছে। তাহলে আমরা আবার এখানে গিয়ে এটাকে ঠিক করি, ল্যাপটপের এখানে আমরা দেব কমা, এরপরে ওকে। তাহলে প্রথমে হবে ল্যাপটপ, তারপরে হবে মনিটর, তারপরে হবে মাউস, তারপরে কিবোর্ড। কিবোর্ডের পরে দেখুন আবার একটা কমা আমার পড়ে নাই। তাহলে এই সম্পূর্ণটাকে আবার সিলেক্ট করে নিয়ে ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশন, কিবোর্ড লেখার পরে একটা কমা পড়ে নাই, কমা দিয়ে দিলাম, এরপরে ওকে। তাহলে মাউসের পরে আমরা এখন এখানে লিখব কিবোর্ড, তারপরে SSD, তারপরে র্যাম, তারপরে হচ্ছে সর্বশেষ কেসিং। এরপর কোয়ান্টিটি, যেটা কোয়ান্টিটিটা আমরা এখান থেকে টাইপ করে লিখে দিয়েছি, তবে কোয়ান্টিটির সাথে দেখেন প্রত্যেকটাই PCS এই লেখাটা অটোমেটিক চলে আসবে। আমরা কন্ডিশনে যদি দেখি, কোয়ান্টিটিতে আছে দেখেন ইউজ কাস্টম ফরম্যাটিং টু ভাইস টু ভিউজ হবে, এখানে টু ভিউজ সেম অ্যাজ স্যাম্পল। তার মানে এখানে যে PCS লেখাটা আছে এটাকে আমাদের কাস্টম করে নিতে হবে যেন অটোমেটিক চলে আসে। তাহলে এই কলামটাকে আমরা সিলেক্ট করে নিলাম, হোমে চলে আসলাম, এখান থেকে এই যে মোর নাম্বার কাস্টম, এখান থেকে যে কাস্টম আছে কাস্টমে ক্লিক করে যে জেনারেল লেখাটা, এর আগে মাউস দিয়ে ক্লিক করে ইনভার্টেড কমা দিয়ে আমরা লিখে দেব PCS, ইনভার্টেড কমা শেষ করলাম, এরপরে ওকে। তাহলে দেখুন সরি, PCS লেখাটা সবার শেষে। তাহলে এখান থেকে আমরা কাস্টমে গিয়ে এইটার আগে না লিখে আমরা PCSটা লিখব জেনারেলের শেষে। তাহলে যে কেটে দিয়ে ইনভার্টেড কমা PCS, ইনভার্টেড কমা, এরপরে ওকে। তাহলে দেখুন PCS লেখাটা অটোমেটিক চলে আসছে। আমি যদি একটা ভ্যালু ডিলিট করি এখান থেকে, ধরুন এই ভ্যালুটাকে আমরা ডিলিট করলাম, এই 20 লেখাটা ডিলিট করলাম, ডিলিট করে আমি যদি এখানে আবার 20 লিখে ইন্টারপ্রেস করি, তাহলে দেখুন অটোমেটিক PCS লেখাটা চলে আসছে। এরপরে রেটটা আমরা লিখে দিয়েছি, এরপরে আমরা অ্যামাউন্ট বের করব। তাহলে অ্যামাউন্ট হচ্ছে কোয়ান্টিটির সাথে আমরা রেটটা গুণ করতে হবে, তাহলে ইকুয়াল চিহ্ন দিলাম, এরপরে কোয়ান্টিটি গুণ রেট, তারপরে এন্টার। এখন দেখুন এখানে গুণ করলে সবগুলোর সাথে অটোমেটিক পিস চলে আসছে। আমি এটাকে ড্র্যাগ করলাম, তাহলে এটা আমরা কি করব, এই যে কাস্টম আছে কাস্টম থেকে এটাকে আমরা জেনারেল করে দেব, তাহলে PCS লেখাটা কিন্তু চলে যাবে। এরপরে আমাদের টাকার অঙ্কের সাথে আমরা দেখি অ্যামাউন্টও তো আমরা গুণ করেছি। এখন এখানে একটা বিষয়, যেটা এই যে অ্যামাউন্টের সাথে দেখুন টাকার চিহ্ন আছে, তাহলে টাকার চিহ্নটা আমাদেরকে আনতে হবে। তাহলে এই কলামটাকে আমরা এখন এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে মোর নাম্বারে চলে আসলাম, মোর নাম্বার থেকে আমরা এই যে অ্যাকাউন্টিং আছে অ্যাকাউন্টিংয়ে ক্লিক করব। অ্যাকাউন্টিংয়ে ক্লিক করার পরে এই যে সিম্বল আছে সিম্বলের এখানে এই সাইডে ক্লিক করার পরে আমরা এখান থেকে নিচের দিকে খুঁজে বের করব যে বাংলাদেশ কোথায় লেখা আছে।
তো এই বাংলাদেশটা অনেক নিচে আছে। আমরা যদি নিচের দিকে আসি, এই যে দেখুন আমরা এখানে বাংলা পেয়ে গিয়েছি, বাংলাদেশ। তাহলে এটাতে ক্লিক করে দেব, এরপরে আমরা ওকেতে ক্লিক করব। তাহলে দেখুন সবগুলোর সাথে আমাদের টাকার অঙ্ক চলে আসছে। এখন এখানে যদি দশমিকের পরের সংখ্যা দুইটা জিরো আছে, দশমিকের পরে যদি আপনি জিরো সংখ্যা কমাতে চান, এখানেও দুইটা আছে। তো যদি কারো সংখ্যা দশমিক বেশি আসে তাহলে এখানে ক্লিক করলে দশমিকটা একটা করে কমে যাবে, এখানে ক্লিক করলে আবার দশমিক একটা করে বাড়বে। এরপরে আমরা গ্র্যান্ড টোটাল বের করব। তো গ্র্যান্ড টোটালটা হচ্ছে এই সবগুলো কলাম একসাথে সিলেক্ট করে সেগুলো যোগ। তাহলে সবগুলো একসাথে সিলেক্ট করে আমরা এখান থেকে অটো সাম দিয়ে দিব, তাহলে অটোমেটিক নিচে যোগ নিয়ে নেবে। তাহলে আমরা এখন কাজ করব হচ্ছে ডিসকাউন্টের। তাহলে ডিসকাউন্টের জন্য আমাদের যে কন্ডিশন আছে সেটা যদি আমরা একটু পড়ি, তখন এখানে বলা আছে যে ইফ গ্র্যান্ড টোটাল ইজ মোর দ্যান 5 লাখ, যদি গ্র্যান্ড টোটাল 5 লাখের বেশি হয়, ডিসকাউন্ট উইল বি 9%, ডিসকাউন্ট হবে 9% অফ দ্য রেস্ট অ্যামাউন্ট অফ গ্র্যান্ড টোটাল। এই একটা কথা একটু বেশি দিয়েছে। যদি আমার কথাটা এই পর্যন্ত থাকতো 9% পর্যন্ত, তাহলে আমি ডাইরেক্ট আমার গ্র্যান্ড টোটালের উপরে 5 লাখ করে আমি এখানে ফর্মুলা লিখতাম। তাহলে এখন আমার ফর্মুলাটা কেমন হবে দেখুন, এখানে আমি যদি ইকুয়াল লিখি, ইফ প্রথম ব্র্যাকেট ডিসকাউন্ট গ্রেটার দ্যান 5 লাখ, এখানে আমি লিখলাম 5 লাখ, তারপর কমা দিলাম, এটার উপরে আমি লিখব কত পার্সেন্ট, 9%। তো 9% এই পর্যন্ত লিখব কখন, যখন আমার কন্ডিশন থাকবে এই পর্যন্ত লেখা, 9% পর্যন্ত লেখা, যে গ্র্যান্ড টোটাল 5 লাখের উপরে হলে তাহলে তার উপরে 9% হবে। কিন্তু এখানে একটা কথা অতিরিক্ত আছে, রেস্ট অ্যামাউন্ট অফ গ্র্যান্ড টোটাল, তার মানে 5 লাখের উপরে যদি হয় তাহলে 5 লাখের উপরে প্রথম হলো, পরবর্তীতে 5 লাখের বেশি যে টাকাটা সেই টাকার উপরে 9% করতে হবে। তাহলে এখানে যদি আমার গ্র্যান্ড টোটাল 6 লাখ টাকা হয়, তাহলে 5 লাখের উপরে কত লাখ টাকা, 1 লাখ টাকা, সেই 1 লাখ টাকার উপরে 9% হবে, সম্পূর্ণ 6 লাখ টাকার উপরে নয়। এই কথাটা অতিরিক্ত লেখার কারণে। তাহলে আমরা এখন এখানে কি করব, এখানে আমরা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে এই টাকাটা মাইনাস 5 লাখ, ব্র্যাকেট ক্লোজ করলাম, গুণ চিহ্ন দিব 9%। তাহলে আমি এখানে কি করলাম, যে এই টাকাটার সাথে 5 লাখ মাইনাস করলাম, তাহলে যে টাকাটা বের হবে সেই টাকার উপরে আমি 9% এবার এখানে আমি ডিসকাউন্ট করব। আশা করি বুঝতে পারছেন। এরপরে দ্বিতীয় যেটা আছে, যদি 3 লাখ হয় তাহলে তার পরবর্তী যে টাকাটা বাকি থাকবে সেই টাকাটার উপরে 3% করতে হবে। যেমন এখানে বলা আছে যে ইফ গ্র্যান্ড টোটাল ইজ মোর দ্যান 3 লাখ দ্য ডিসকাউন্ট উইল বি 3% অফ গ্র্যান্ড টোটাল। এবার গ্র্যান্ড টোটাল বলছে, এবার কিন্তু আর রেস্ট অ্যামাউন্ট বলে নাই। তাহলে আমি এই দ্বিতীয়বার এসে এবার আমি ফর্মুলা লিখব, ইফ ব্র্যাকেট গ্র্যান্ড টোটাল গ্রেটার দ্যান কত লাখ, 3 লাখ, 3 লাখ, তাহলে এই গ্র্যান্ড টোটালের উপরে হবে এবার কত পার্সেন্ট, গুণ 5%, 3%, 3%। তারপরের কন্ডিশনে কি বলা আছে, ফর বিলো 3 লাখ, তাহলে যদি 3 লাখের কম হয় তাহলে হবে গ্র্যান্ড টোটালের উপর 1%। তাহলে সর্বশেষটাকে আমরা আর ইফ না লিখে ডাইরেক্ট আমরা এই গ্র্যান্ড টোটালের উপরে গুণ করে দেব 1%, এরপর ব্র্যাকেটটা ক্লোজ করব, এন্টার। তাহলে এই হচ্ছে আমার টোটাল ডিসকাউন্টের টাকা। এরপর হচ্ছে ভ্যাটের টাকা কত বলা আছে, গ্র্যান্ড টোটালের 3%। তাহলে আমরা ভ্যাটের এখানে এসে ইকুয়াল গ্র্যান্ড টোটাল গুণ 3%, এন্টার। তাহলে এটা চলে আসলো আমার গ্র্যান্ড টোটালের ভ্যাটের টাকা। এরপর পেয়েবল অ্যামাউন্ট কী হবে, ইকুয়াল দেব গ্র্যান্ড টোটাল থেকে মাইনাস করব ডিসকাউন্ট, আর তার সাথে যোগ করব ভ্যাট। কেন যোগ করব, কারণ যিনি ব্যবসায়ী তিনি যে ভ্যাট দিবেন সেটা অবশ্যই তার নিজের পকেট থেকে দেবেন না, ভ্যাট ক্রেতার থেকে নিয়েই তাই দেবেন। এজন্য এর সাথে আমি ভ্যাট যোগ করলাম, তারপরে এন্টার ক্লিক করলাম। তাহলে আমার টোটাল যোগফল এই চলে আসলো 8,66,090 টাকা। তাহলে ইন ওয়ার্ড যেহেতু এখানে আছে, আমি এটাকে টাইপ করে লিখে দিতে পারি 8 lakhs
$8,66,090 টাকা, 90 টাকা ব্র্যাকেটে অনলি। তাহলে এই হলো আমাদের আজকের সম্পূর্ণ ক্যাশ মেমোর কাজ বা ইনভয়েসের কাজ যাই বলেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আপনি আপনার বন্ধু বান্ধবী যারা আছে তারাও যেন এই কাজটি সহজে করতে পারে। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।